সুদিবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা যেই চিঠিটি পড়েছিলাম সেটি হচ্ছে দশম চিঠি, সেটি আমরা পড়েছিলাম কলকাতা নগরীতে। আমরা গত পর্বে কলকাতা শহর নিয়ে একরকম আলোচনা করেছি, সে ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি যে 1700 শতকে কলকাতা কীরকম ছিল এবং সেরকম সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সেনাবাহিনী, তাদের একরকম রাজত্ব যে শুরু হয়েছিল বা চলছিল, তো সেটার শুরুর দিকে কি অবস্থা ছিল সে ব্যাপারেও আমরা অনেক কিছু জানতে পেরেছি গত পর্বে সেই চিঠির মাধ্যমে। আপনারা যারা দেখেছেন তারা জানেন, আর যারা দেখেননি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই দেখবেন। তাহলে আজকে আমরা শুরু করব 11তম চিঠি, এবং এই চিঠির হেডলাইন হচ্ছে কলকাতা থেকে মুর্শিদাবাদ। অর্থাৎ গত চিঠিতে আমরা যেরকম কলকাতার ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম, আজকে আমরা হোপফুলি মুর্শিদাবাদের ব্যাপারে অনেক কিছু জানতে পারবো। তাহলে আমি চিঠিটি ন্যারেশন করা শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চিঠি 11, কলকাতা থেকে মুর্শিদাবাদে। আমরা কলকাতায় এত অল্প সময় ছিলাম যে এই শহরের ঘরবাড়ি, দালান কোঠা, পরিবেশ ইত্যাদির কথাই বলতে পারছি শুধু। সেখানকার মানুষের বিষয় আশয়, আচার আচরণ সম্পর্কে আমি তেমন কোনো তথ্য দিতে পারছি না, কারণ আমাদের হঠাৎ করে কলকাতা ছেড়ে বহরমপুরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আমরা 1773 সালে বহরমপুরে পৌঁছে যাই। যাওয়ার পথে তেমন কোনো ঘটনা ঘটেনি। ওখানকার সেনানিবাস ভাগীরথী নদীর তীরে অবস্থিত, যেখানে 22টি ব্যারাকের সাথে অস্ত্রাগার, গুদামঘর, অফিস ইত্যাদি আছে। দক্ষিণে নদী তীরে 2টো ব্যারাক আছে, যেখানে কর্নেল ও মেজর পদবীর অফিসাররা থাকেন। পূর্ব আর পশ্চিম দিকে 6টা করে 2 সারি ব্যারাক আছে, যেখানে অন্যান্য অফিসাররা বসবাস করেন। উত্তর দিকে আর্টিলারি আর পদাতিক বাহিনীর থাকার জায়গা। এই ব্যারাক থেকে 1 মাইল দূরে কমান্ডার ইন চিফের বিশাল দর্শনীয় বাসভবন। মাঝের অংশে একটা বিশাল প্রান্তর, সেখানে অন্যান্য বাহিনীর বাসস্থান। আরও আছে বিশাল একটা ময়দান, যেখানে সামরিক বাহিনী তাদের প্রশিক্ষণ এবং শারীরিক কসরতগুলো সম্পন্ন করে। বহরমপুর জনবহুল একটা জায়গা, যেটা অনেকগুলো বিক্ষিপ্ত পাড়ার মধ্য দিয়ে মুর্শিদাবাদের সাথে যুক্ত হয়েছে। অন্যদিকে কালকাপুর এবং কাশিমবাজার এলাকার সাথেও যুক্ত। ওই দুটো শহর সুতি ও সিল্ক উৎপাদনের জন্য বিখ্যাত। ভারতের অন্য যে কোনো স্থানের তুলনায় ওখান থেকে ব্যবসায়ীরা ভালো দামে মালামাল সংগ্রহ করতে পারে। মুর্শিদাবাদ শহরটা দেখার ব্যাপারে আমার খুব কৌতূহল ছিল। এই শহর ব্যবসা বাণিজ্যের জন্য স্থানীয়দের কাছে খুব জনপ্রিয়। এখানে হিন্দু, মুসলমান, মোগল, পার্সি ইত্যাদি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা বসবাস করে। বাড়িঘরগুলো সুন্দর ও পরিচ্ছন্ন হলেও তেমন গোছানো নয়। প্রত্যেক বাড়ির মালিক যার যেমন খুশি তেমন করে অদ্ভুতভাবে নির্মাণ করেছে। তুলনামূলকভাবে ব্যবসায়ীদের বাড়িঘর সুপরিকল্পিতভাবে তৈরি এবং অনেক বেশি গোছানো। কোম্পানির কর্মচারীরা যেভাবে ইটের তৈরি বাড়ি নির্মাণ করে তাদের বাড়িগুলো কোম্পানির কর্মচারীরা যেভাবে ইটের তৈরি বাড়ি নির্মাণ করে তাদের বাড়িগুলো অনেকটা সেরকম। ওগুলো অবশ্য শহরের কাছাকাছি জায়গায় অবস্থিত। এই শহরতলির অংশ নিয়ে 9 মাইল দীর্ঘ, যেটা বহরমপুর পর্যন্ত বিস্তৃত। আশেপাশের অঞ্চলগুলো গভর্নর এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার অধীনে আছে, যার মধ্যে আছে নবাব মোবারকুদ্দৌলার প্রাসাদ। এই প্রাসাদ শহরের যে কোনো দালানের চেয়ে অত্যাধুনিকভাবে নির্মিত। চারদিকে মার্বেল পাথরের খিলান আছে, সেই খিলানগুলোর ওপর মূল্যবান শামিয়ানা টাঙানো। সকাল সন্ধ্যায় বাদক দল নিয়ম করে বিভিন্ন রকমের বাজনা বাজায়। প্রাসাদের পাশ দিয়ে ভাগীরথী নদী বয়ে গেছে। অন্যদিকে একটা বাজার আছে, যেখানে লোকজন ঘোড়া, বনমোরগ, পোষা মোরগ,
গায়ক পাখি এবং ভারতের বিভিন্ন স্থান থেকে নানাবিধ পণ্য সামগ্রী বিক্রি করার জন্য নিয়ে আসে। আমি এখানে আসার পর জাঁকজমকপূর্ণ পোশাকে সজ্জিত নবাব ও তার বাহিনীকে দেখে খুব মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। তার বহরে অন্তত ৩,০০০ লোক ছিল। তাদের নিয়ে তিনি প্রাসাদ থেকে একটা উপাসনালয়ের দিকে যাচ্ছিলেন। ওটা ছিল আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর এবং জাঁকজমকপূর্ণ মিছিল। ১৬ জনের একটা দল নবাবের জন্য বিশেষভাবে তৈরি একটা মঞ্চ বা মিয়ানা, যেটি এক ধরনের বড়সড় পালকি সিংহাসন, তা বহন করে নিয়ে যাচ্ছিল। মিয়ানা বহনকারী লোকগুলোকে স্থানীয় ভাষায় বেহারা বলা হয়, যারা লাল রঙের পোশাক পরে থাকে। মাথার ওপরে রূপালি সুতো দিয়ে সেলাই করা কারুকার্যময় মখমলের চাদোয়া ধরে রেখেছে 4টা রূপার দণ্ডের সাহায্যে। সেই মঞ্চের ওপর একটা হাতলওয়ালা অভিজাত চেয়ারে পা ভাঁজ করে পেছনের একটা কুশনে হেলান দিয়ে বসে আছেন নবাব। তার দুপাশে দুটো সোনালি ফুলের কাজ করা কুশনে কোনোই দুটো রাখা। দুপাশে 2 অনুচর অজ্ঞাত কোনো পশুর লেজের মতো দেখতে দুটো ঝালর দিয়ে মাছি তাড়াচ্ছে। ঝালরের হাতলটা রূপো দিয়ে বাঁধানো। তার নিজের সাজসজ্জা ছিল এরকম। তিনি 44 গজ সাদা মসলিন কাপড়ের তৈরি ছোট একটা পাগড়ি পরেছিলেন, যেটার ওজন 1.5 পাউন্ডের বেশি হবে না। একই কাপড়ের একটা ফিতা দিয়ে পাগড়িটা বাঁধা। সেখান থেকে কপালের ডান দিকে চোখের ওপর একটা রূপালি ঝালর ঝুলে আছে। সেই পাগড়ির সামনের দিকে একটা তারকার মধ্যে মূল্যবান হিরে চকচক করছে। সূক্ষ্ম মসলিন কাপড়ে তার সারা দেহ আবৃত। তার ওপর ঘিয়ে রঙের শাটিন কাপড়ের একটা জামা পরেছেন। পরনের পায়জামাটাও একই কাপড়ে তৈরি। পাজামার রূপালি পাড়ের ওপর ছোট রূপার বোতাম লাগানো। কাঁধের ওপর একটা উটের পশমের তৈরি শাল অবহেলার সাথে ঝুলে আছে। কোমরেও সেরকম আরেকটা শাল বাঁধা। সেখানে দৃষ্টিনন্দন একটা তরবারি গুজে রেখেছেন। তরবারির কারুকাজ চমৎকৃত হওয়ার মতো। খাঁটি সোনার তৈরি হীরকখচিত হাতলে কয়েকটি ছোট ছোট সোনার চেইন লাগানো আছে। তার পায়ের জুতায় রূপালি সুতোর এমব্রয়ডারি, মুক্তো দিয়ে বাধাই করা জুতোর তলা। দুপাশে ঘোড়ায় করে যাচ্ছে নবাবের 2 বন্ধু বা সহযোগী। পোশাক আশাকে তাদের সাথে নবাবের তেমন পার্থক্য নেই, কিন্তু মাথার পাগড়িতে লাগানো হীরকখণ্ড দিয়ে তাকে আলাদা করা যায়। ঘোড়ার জিনগুলো নানান আলংকারিক ঝালর দিয়ে সজ্জিত। আগে পিছে মিছিল করে যাচ্ছে একদল পাইক বরকন্দাজ। ঘোড়ায় চড়ে তাকে অনুসরণ করছে দেহরক্ষী বাহিনী। প্রত্যেকে অভিজাত পোশাকে সজ্জিত। পৃথিবীর প্রান্তর যেন তার সকল ঐশ্বর্য বিছিয়ে দিয়েছে তাদের চলার পথে, যাতে তারা নির্বিঘ্নে এগিয়ে যেতে পারে। তার ধূমপান করার নল হুকা নামে পরিচিত। ওটা দেখতে 9 হাত লম্বা একটা সাপের মতো। হুকার মাথাটা ঠোঁটে লাগিয়ে নবাব ধূমপান করছেন, আর লম্বা নল নিচের দিকে হেঁটে চলা এক কর্মচারীর হাতে থাকা একটা রূপার পাত্রের মধ্যে লাগানো। সেই রূপার পাত্রতে গোলাপ জলের মধ্যে কুচি করে কাটা তামাক পাতা, চিনি, সুগন্ধি কস্তুরী ইত্যাদির মিশ্রণ রয়েছে। সেই মিশ্রণ পাত্রের মধ্যে রাখা তুষের আগুনের ওপর ছড়িয়ে দেওয়া হলে সেখান থেকে সুগন্ধি ধোঁয়া নির্গত হয়। ওটাকে ছিলিম বলে। ছিলিমের নিচের দিকে একটা নল যুক্ত হয়েছে একটু বড় আকারের রূপার পাত্রের সাথে। সেই পাত্রে গোলাপ জল থাকে। গোলাপ জলের পাত্র থেকেই সেই 9 হাত লম্বা পাইপ বেরিয়ে মুখের কাছে চলে আসে, যেটা দিয়ে শীতল সুগন্ধি ধোঁয়া নির্গত হয়। যে অংশ সেই কর্মচারী ধরে রেখেছে সেই সোনার অলঙ্কারে সাজানো পাত্রটি কাচের তৈরি। সেখানে অন্তত পোয়া খানেক জল আছে। সর্পাকৃতি পাইপের 2 মাথা সোনায় মোড়ানো। মাঝখানের অংশটা শাটিন, রেশম আর মসলিন দিয়ে আবৃত। যে অংশ মুখে দেওয়ার জন্য রাখা সেখানে সোনার ওপর হীরাও লাগানো আছে। নবাবের সামনে দিয়ে একদল গায়ক স্থানীয় ভাষায় গান গাইতে গাইতে এগিয়ে চলছে।
সেই দলের সাথে একটা উট আছে। উটের পিঠে বিশাল একটা ঢোল। সেই ঢোলের আওয়াজে পুরো এলাকা প্রকম্পিত। বহুদূর থেকে তাদের শব্দ শোনা যায়। মিছিলের সামনে আছে একজন হরকরা। তার কাজ হলো নবাবের আগমন সংবাদ জানিয়ে রাস্তা পরিষ্কার রাখা। আশপাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে এসে রাস্তার পাশে ভিড় জমাচ্ছে নবাবকে এক পলক দেখার জন্য। আমি কিছু সময় দাঁড়িয়ে নবাব ও তার দলবলকে দেখলাম। তারা একটা উপাসনালয়ে প্রবেশ করছিল। প্রবেশ করার আগে সবাই জুতো খুলে রাখছে ভক্তির নিদর্শন হিসেবে। এই জাঁকজমকপূর্ণ বিশাল মিছিল দেখে আমার চোখ জুড়িয়ে গেল। আনন্দে মনটা এতই ভরে গেল যে আমার আরও কিছুদিন মুর্শিদাবাদে থেকে যাওয়ার ইচ্ছে হলো। তাহলে এটাই ছিল 11তম চিঠি, এবং যেটি মূলত মুর্শিদাবাদের একটা আলোচনা। মুর্শিদাবাদ তখন কেমন ছিল, মুর্শিদাবাদের একটা ডিসক্রিপশন আমরা পাচ্ছি। এবং আরেকটা জিনিস যেটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে তখনকার সময় যিনি নবাব, সম্ভবত নবাব মোবারকউদ্দৌলা, ওনার ব্যাপারে কিছু কথা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা একটা উপাসনালয়ের দিকে যাচ্ছিলেন। তো সেই যাওয়ার সময় যে একটা বিষয় থাকে যে একজন নবাব যাচ্ছে এবং নবাবের সাথে কতগুলো মানুষ যাচ্ছে, সেই বিষয়টা এখানে দিন মোহাম্মদ আলোচনা করেছেন। আপনারা এতক্ষণ ন্যারেশনে শুনলেন। তো উনি এই চিঠিতে প্রথমেই বলেছেন যে এখানে কলকাতায় তিনি বেশি দিন থাকতে পারেননি। তাদের নির্দেশ দেওয়া হয় মুর্শিদাবাদে, কলকাতা ছেড়ে বহরমপুরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং 1773 সালে বহরমপুর পৌঁছে যায়। এবং এবার তারা যে বহরমপুর গেল, রাস্তায় সেরকম কোনো ঘটনা ঘটেনি। আপনারা জানেন যে পাহাড়িয়া বিদ্রোহীদের সাথে যখন তাদের যুদ্ধ হয়েছিল বা সেখানে যখন তারা যাচ্ছিল তখন কিন্তু রাস্তায় অনেক ঘটনা ঘটেছিল। তো এবার লাকিলি সেরকম কিছু হয়নি। ওখানে সেনানিবাসটা কোথায় সেটা তিনি বলেছেন। ভাগীরথী নদীর তীরে অবস্থিত, নদীটি এখনও আছে এবং 22টি ব্যারাকের সাথে অস্ত্রাগার, গুদামঘর, অফিস ইত্যাদি আছে। দক্ষিণে নদী তীরে 2টো ব্যারাক আছে যেখানে কর্নেল ও মেজর পদবীর অফিসাররা থাকেন। পূর্ব আর পশ্চিম দিকে 6টা করে 2 সারি ব্যারাক আছে, সেখানেও অফিসাররা থাকেন। উত্তর দিকে আর্টিলারি পদাতিক বাহিনীর থাকার জায়গা। এই ব্যারাক থেকে 1 মাইল দূরে কমান্ডার ইন চিফের বিশাল দর্শনীয় বাসভবন। আরও আছে বিশাল একটা ময়দান যেখানে সামরিক বাহিনী তাদের প্রশিক্ষণ এবং শারীরিক কসরতগুলো সম্পন্ন করে। অর্থাৎ এখানে বলা হচ্ছে একরকম যে তাদের যে থাকার ব্যবস্থাটা সেটা কীরকম ছিল, এক একটা জায়গা, এক একটা থাকার জায়গা, এক একটা র্যাঙ্কের। একটা সেনাবাহিনীতে তো হায়ারার্কি আছে, সেখানে বিভিন্ন র্যাঙ্ক আছে। তো এক একটা র্যাঙ্কের মানুষ তারা কোথায় কোথায় থাকে সেই ব্যাপারে উনি খুব ডিটেলভাবে বলেছেন। এবং উনি বলেছেন বহরমপুর জনবহুল একটা জায়গা যেটি অনেকগুলো বিক্ষিপ্ত পাড়ার মধ্য দিয়ে মুর্শিদাবাদের সাথে যুক্ত হয়েছে। বহরমপুরটাই মুর্শিদাবাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা ন্যারেশনেও শুনেছেন যে এটার লোকেশনের ব্যাপারে আমি তখন পড়েছি। এবং শেখ দিন মোহাম্মদ বলছেন যে মুর্শিদাবাদ দেখার কিন্তু তার একটা আগ্রহ ছিল, তার অনেক আগের থেকেই একটা আগ্রহ ছিল। এবং তিনি বলেছেন এই শহর ব্যবসা বাণিজ্যের জন্য স্থানীয়দের কাছে খুব বিখ্যাত এবং হিন্দু, মুসলমান, মোগল, পার্সি ইত্যাদি সকল জনগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করে। বাড়িঘরগুলো সুন্দর ও পরিচ্ছন্ন হলেও তেমন গোছানো নয় তিনি বলেছেন। কিন্তু এটা বলেছেন যে তুলনামূলকভাবে ব্যবসায়ীদের যে বাড়িঘর সেগুলি আরও সুপরিকল্পিত এবং অনেক বেশি গোছানো। এবং কোম্পানির কর্মচারীরা যেভাবে ইটের তৈরি বাড়ি নির্মাণ করে তাদের বাড়ি অনেকগুলো সেরকম। অর্থাৎ তখনকার ব্যবসায়ীরা সম্ভবত কোম্পানি যে সৈন্যবাহিনী বা সেনাবাহিনী যারা ছিল তাদের যে বাড়ি সেগুলোকে হয়তো একরকম ইমিটেট করে তাদের বাড়িগুলো তৈরি করছিল। তো এই শহর সম্ভবত, এই মুর্শিদাবাদের কথা বলা হয়েছে, এই শহরতলির অংশ নিয়ে 9 মাইল দীর্ঘ, যেটা বহরমপুর পর্যন্ত বিস্তৃত। আশপাশের অঞ্চলগুলো গভর্নর এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার অধীনে আছে, যার মধ্যে আছে নবাব মোবারকউদ্দৌলার প্রাসাদ। এই প্রাসাদ শহরের যে কোনো দালানের চেয়ে অত্যাধুনিকভাবে নির্মিত। অবশ্যই, কারণ আমরা যে কোনো ইতিহাস, আমরা যদি কোনো নবাব বা রাজার ইতিহাস পড়ে থাকি, আমরা দেখেছি এবং শুনেছি যে তারা কতটা জাঁকজমকপূর্ণভাবে তাদের প্রাসাদগুলো তৈরি করে থাকে। সেখানে মার্বেল পাথরের খিলান আছে এবং সন্ধ্যায় সকালে বাদক দল নিয়ম করে বিভিন্ন রকমের বাজনা বাজায়। যেহেতু নবাবের বাসস্থান, সেখানে সব রকমের ব্যবস্থাই থাকার কথা। এই প্রাসাদ
ভাগীরথী নদীর ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে এখানে দেখা যাচ্ছে। এবং অন্যদিকে একটি বাজার আছে যেখানে মানুষ ঘোড়া, বনমোরগ, পোষা মোরগ, গায়ক পাখি ইত্যাদি জিনিস কিনতে যায়, এবং ভারতের বিভিন্ন স্থান থেকে নানাবিধ পণ্য সামগ্রী এই জায়গায় আসে। তো বোঝা যাচ্ছে যে এই জায়গার যে বাজারগুলো বেশ অ্যাক্টিভ, এবং অনেক ভ্যারাইটি। একটা বিষয় হচ্ছে যে একটা বাজারে যত ভ্যারাইটিস অফ গুডস থাকবে তত সেই বাজারটার জন্য ভালো, তত বেশি অপশন মানুষের কাছে থাকবে, তত বেশি কাস্টমার আসার সুযোগ আমার মনে হয়। তো আমার মনে হয় সে কারণে এই বাজারগুলো খুব রমরমা ছিল। তো তারপর শেখ দিন মোহাম্মদ বলেছেন নবাবের কথা, যে জাঁকজমকপূর্ণ পোশাকে সজ্জিত নবাব ও তার বাহিনীকে দেখে তিনি মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন। 3,000 লোক ছিল তার বহরে, এবং তাদের নিয়ে তিনি একটি উপাসনালয়ে যাচ্ছিলেন। 16 জনের একটা দল নবাবের জন্য বিশেষভাবে তৈরি একটা মঞ্চ বা মিয়ানা, যেটা আমি আপনাকে বলেছি সিংহাসনের মতো, সেটাতে তাকে বহন করে নিয়ে যাচ্ছেন। এবং যারা মিয়ানা বহন করছে তাদেরকে স্থানীয় ভাষায় বেহারা বলা হয়, এবং তারা লাল রঙের পোশাক পরে থাকে, এবং মাথার উপরে রূপালী সুতো দিয়ে সেলাই করা কারুকার্যময় মখমলের চাদোয়া ধরে রেখেছে 4টা রূপার দণ্ডের সাহায্যে। এটা একটা ডিসক্রিপশন যে তাদের ইউনিফর্ম বা তাদের ড্রেসটা ঠিক কীরকম ছিল। এবং সেখানে নবাব কিভাবে বসে আছেন সেটাও কিন্তু উনি খুব সুন্দর করে ডিসক্রাইব করেছেন, যে সেই মঞ্চের ওপর একটা হাতলওয়ালা অভিজাত চেয়ারে পা ভাঁজ করে পেছনের একটা কুশনে হেলান দিয়ে বসে আছেন নবাব। তার দুপাশে দুটো সোনালি ফুলের কাজ করা কুশনে কোনোই দুটো রাখা, দুপাশে 2 অনুচর অজ্ঞাত কোনো পশুর লেজের মতো দেখতে দুটো ঝালর দিয়ে মাছি তাড়াচ্ছে। ঝালরের হাতলটা রূপো দিয়ে বাঁধানো। তাদের যেরকম আমরা শুনতে পাই যে নবাব রাজাদের তলোয়ারের যে হাতলটা সেটা তারা সোনা রূপা দিয়ে মুড়িয়ে থাকেন, এখানে দেখা যাচ্ছে যে এই জিনিসটা কি, এটার নাম বললো কোনো পশুর লেজের মতো দেখতে একটা ঝালর। আমি জানি না ঝালর কি, হয়তো লাঠি বা ওই ধরনের কিছু বাতাস দেওয়ার মতো ওই ধরনের কিছু হতে পারে। এবং পরবর্তীতে নবাবের সাজসজ্জা কীরকম ছিল সে ব্যাপারে তিনি বলেছেন যে 44 গজ সাদা মসলিন কাপড়ের তৈরি ছোট একটা পাগড়ি পরেছিলেন, যেটার ওজন 1.5 পাউন্ডের বেশি হবে না। একই কাপড়ের একটা ফিতা দিয়ে পাগড়িটা বাঁধা, সেখান থেকে কপালের ডান দিকে চোখের ওপর একটা রূপালী ঝালর ঝুলে আছে। সেই পাগড়ির সামনের দিকে একটা তারকার মধ্যে মূল্যবান হিরে চকচক করছে। সূক্ষ্ম মসলিন কাপড়ে তার সারা দেহ আবৃত, তার উপর ঘিয়ে রঙের শাটিন কাপড়ের একটা জামা পরেছেন। পরনের পায়জামাটাও একই কাপড়ের তৈরি। পাজামার রূপালি পাড়ের ওপর ছোট রূপার বোতাম লাগানো, এবং কাঁধের ওপর উটের পশমের তৈরি শাল অবহেলার সাথে ঝুলে আছে। কোমরেও আরেকটা শাল বাঁধা আছে, এবং তার দৃষ্টিনন্দন একটা তরবারি সেখানে গুজে রেখেছেন। তরবারির কারুকাজ চমৎকার হবার মতো খাঁটি সোনার তৈরি হীরকখচিত হাতলে কয়েকটি ছোট ছোট সোনার চেইন লাগানো আছে। শেখ দিন মোহাম্মদ খুবই ডিটেইলভাবে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করেছেন, একেবারে ধরে ধরে। ইটস অ্যামেজিং যে উনি এত কিছু চোখে দেখে মনে রাখতে পেরেছেন। তখন তো ক্যামেরার যুগ ছিল না, ওনার চোখটাই ক্যামেরা ছিল, যতটুকু বোঝা যাচ্ছে যে উনি ভালো মতোই দেখেছেন। এবং পায়ের জুতা রূপালি সুতোর এমব্রয়ডারি করা, মুক্তো দিয়ে বাঁধাই করা জুতার তলা। দুপাশে ঘোড়ায় যাচ্ছে নবাবের 2 বন্ধু বা সহযোগী, যাদের পোশাক আশাক অনেকটা নবাবের সাথে মিলে, কিন্তু নবাবকে ডিফারেন্সিয়েট করা যায় তার পাগড়িতে লাগানো হীরকখণ্ড দিয়ে। যে হীরাটি তার পাগড়িতে আছে সেটা দিয়ে নবাবকে আলাদা করা যায়। এবং নবাব যে ধূমপান করতো সেটাকে সে ব্যাপারেও বলা হয়েছে যে সেটা ধূমপান করার নল হুকা নামে পরিচিত। 9 হাত লম্বা একটা সাপের মতো। হুকার মাথাটা ঠোঁটে লাগিয়ে নবাব ধূমপান করছেন, আর লম্বা নল নিচের দিকে হেঁটে চলা এক কর্মচারীর হাতে থাকা একটা রূপার পাত্রের মধ্যে লাগানো। এবং আপনারা ন্যারেশনের সময় শুনেছেন যে এই হুক্কাটা যে উনি ধূমপান যখন করেন, যে পানিটা, সেই পানিটা কিন্তু গোলাপ জল ব্যবহার করতেন। তো এটা খুবই মানে কি বলবো, রাজকীয় ব্যাপার স্যাপার বলতে যা বোঝায় অনেকটা সেটাই আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি এসবই ডিসক্রিপশন। এই যে চিঠিটা, এটা মূলত 2 ভাগে ভাগ করা। এক হচ্ছে মুর্শিদাবাদ শহরের যে ডিসক্রিপশনটা সেটা এখানে বলা হয়েছে, এবং পরবর্তীতে তিনি যেই নবাবের বহর দেখেছিলেন, যারা একটি উপাসনালয়ের দিকে যাচ্ছিলেন, সেই নবাবের বহর কেমন ছিল এবং নবাব কী কাপড় পরেছিলেন, নবাব কিভাবে বসেছিলেন, সেই সব কিছু খুব সুন্দর করে শেখ দিন মোহাম্মদ এই চিঠিতে লিখে গেছেন। তো আজকে আমাদের এই এপিসোডটা এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা পড়তে যাচ্ছি 12তম চিঠিটি, যেটি হচ্ছে খতনা অনুষ্ঠানের নিমন্ত্রণে। আমি জানি না কার খতনা হতে চলেছে, দেখা যাবে পরবর্তী চিঠিটা আমরা যখন পড়ব, পরবর্তী পর্বে আমরা জানতে পারবো।
তো আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের সবার আমার ভিডিও ভালো লেগেছে, আমার ন্যারেশন ভালো লেগেছে। যদি আপনাদের আমার ন্যারেশন ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সবার আগে, ভিডিওগুলো লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো রেখে যাবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে অবশ্যই দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন।